কিসে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আহ, তারেক্স একাডেমি ফেসবুক অফিসিয়াল পেজে। আজকের এই সাধারণ জ্ঞানের জিকের এক্সক্লুসিভ ক্লাসে তোমরা কে কোথা থেকে, কোন জেলা থেকে আজকের এই ক্লাসটি লাইভ দেখতেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও, কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করো। তাই ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো এবং তোমাদের ভর্তি ইচ্ছুক বন্ধু যারা আছে তাদেরকে আজকের ক্লাসটিতে মেনশন দাও। আমরা খুব দ্রুতই আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করব। সবাইকে একটু মেনশন করে দাও, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও। আশা করি ভালো আছো। আচ্ছা, সো তোমরা জানো যে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এছাড়াও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ওইগুলোর ভর্তি পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে। তো তোমরা জানো যে মানবিকে তোমরা যারা পরীক্ষা দিবে, বাংলা এবং ইংরেজির পাশাপাশি কিন্তু সাধারণ জ্ঞানেও বিশাল একটা অংশ জুড়ে মার্কস রয়েছে। সুতরাং ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে হলে, ভালো একটা রেজাল্ট তোমাকে অর্জন করতে হলে, চান্স পেতে হলে বাংলা এবং ইংরেজির পাশাপাশি কিন্তু সাধারণ জ্ঞানেও তোমাকে ভালো রেজাল্ট করতে হবে। সো যেহেতু এখন তোমাদের সময় প্রায় শেষ মুহূর্তে, সামনে ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি, এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো যে কম্প্রিহেন্সিভ একটা সাজেশন, অর্থাৎ এমন একটা শর্ট সাজেশন বা একটা সুন্দর সাজেশন যেটা তুমি ফলো করলে, যেটা পড়তে পারলে আশা করি তোমার পরীক্ষায় ভালো কিছু অর্জন করা সম্ভব। এমন একটা সাজেশন আজকে তোমাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। সো আজকে আমাদের ক্লাসের মূল টপিক বা মূল বিষয়বস্তু হলো, আমরা দুই ভাগে আজকে আমাদের ক্লাসটা করবো। প্রথম অংশে আমরা সাধারণ জ্ঞানের পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব, যে একটা সাজেশনে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট, খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়, এগুলোর মানবিক যেই বিভাগ বা মানবিক যেই ইউনিট রয়েছে সেগুলোতে তোমার এই এক সাজেশনে তোমার পূর্ণাঙ্গ সাজেশন কমপ্লিট হয়ে যাবে। এই সাজেশনটা যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমার পূর্ণাঙ্গ প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো শেষ সময়ে আমাদের হাতে যেহেতু সময় আছে অল্প কিছুদিন, তো আজকে যে সাজেশনটা দিব তোমরা এটা ফলো করার চেষ্টা করবে। আমি সাজেশনটা দিব এবং সাজেশনগুলো টপিকগুলো বলে দেব এবং ওই টপিকগুলো রিলেটেড বিস্তারিত বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো যে এই টপিক থেকে তুমি কি কি ধরনের প্রশ্ন পড়বা এবং কি ধরনের প্রশ্ন ওই টপিক থেকে আসতে পারে একটু আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও কে কোন জেলা থেকে বলতেছো। শেখ মিম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জেম মাহফুজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাহফুজ জিজ্ঞেস করছে কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া তন্নি জিজ্ঞেস করছে কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও ভালো আছো। ভালো থাকবা, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, শরীর এবং মন সুস্থ রাখতে হবে। শরীর এবং মন সুস্থ রেখে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেরি না করে আমাদের সাজেশন ক্লাস শুরু করে দিই। আচ্ছা আচ্ছা, সো
যেটা বলতেছিলাম যে তোমাদের টার্গেট যাদের রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এছাড়াও তোমরা জানো যে এবছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু আগের মতো আর শুধুমাত্র সিজিপি এর মাধ্যমে ভর্তি নিচ্ছে না, এবছর থেকে তারাও কিন্তু ভর্তি পরীক্ষা শুরু করছে। সুতরাং তোমাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভালো কলেজ বা ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে ওই পাবলিক ইউনিভার্সিটির মতোই বাংলা ইংরেজি জিকে বা অর্থাৎ তোমরা যারা মানবিকে পরীক্ষা দিবা বাংলা ইংরেজি জিকে তে পরীক্ষা দিয়েই কিন্তু তোমাকে চান্স পেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আজকের এই ক্লাসটি সমানভাবে সকল বিশ্ববিদ্যালয় যেগুলো সামনে পরীক্ষা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হবে। আমরা শুরু করি। দেখো, একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো মার্ক করতে হলে তোমাকে কিন্তু বিগত সালের কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট, এগুলো কিন্তু বিগত সালের প্রশ্ন প্যাটার্নটা যদি তুমি অ্যানালাইসিস করে গেস করতে পারো, ধরতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে ওখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এবং কোন টাইপের প্রশ্ন আসতে পারে। কারণ এই ইউনিট অর্থাৎ এই রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ও ডি ইউনিট এগুলোতে কিন্তু ঘুরে ফিরে একই প্যাটার্নের প্রশ্ন আসে এবং কখনো কখনো হুবহু প্রশ্ন রিপিট আসে। ঠিক আছে, সুতরাং তোমার এই বিষয়গুলো একটু সম্যকভাবে জ্ঞান থাকতে হবে, ধারণা রাখতে হবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু রিপিট আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা দেখি যে প্রশ্ন কি আসে, কোত্থেকে আসে, ইউনিক আসে, সেটা অনেক সময় সাজেশনের বাহিরেও আসে, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনটি হয় না, ওখানে বিগত সালের প্রশ্নে নেই, ঘুরে ফিরে একই টাইপের একই ধরনের প্রশ্ন আসে। সো তোমাদের যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আশানুরূপ পরীক্ষা হয় নাই বা ভালো পরীক্ষা হয় নাই, তোমরা ভেঙে পড়বা না, হতাশ হবা না, ধৈর্য ধরে একটু কষ্ট করে আর এই কিছু অল্প কয়েকটা দিন আছে, একটু চেষ্টা করে যাও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলেই চান্স পাওয়া কিন্তু তুলনামূলক অনেক সহজ, যদি তুমি একটু সিস্টেমটা ধরতে পারো, প্রশ্নের প্যাটার্নটা অ্যানালাইসিস করে গেস করতে পারো, তাহলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া খুবই সহজ। আমি নিজে এই ভর্তি যুদ্ধে অর্থাৎ আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন আমি সর্বপ্রথম নিজেকে পাবলিকিয়ান বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ কিন্তু আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই হয়েছে। আমি সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়েছিলাম। আমি এখন বর্তমান অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, তবে কিন্তু প্রথম চান্স পেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সো আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাইলে চান্স পাওয়া সম্ভব যদি তুমি একটু চেষ্টা করে যাও। সো আমি আজকে যে টপিকগুলো আলোচনা করব বা টপিকগুলো সম্পর্কে তোমাদের সাজেশন দিব, এইগুলো যদি তোমরা একটু শেষ সময় শর্টলি কম্প্রিহেন্সিভলি একটু সুন্দরভাবে গুছিয়ে পড়তে পারো, হ্যাঁ, তাহলে কিন্তু আশা করা যায় তোমরা ভালো একটা ফলাফল করতে পারবে। সো দেখো, আমরা শুরু করি। তার আগে একটু তোমরা শুরু করার আগে তোমাদের বন্ধুদের একটু মেনশন দিয়ে দাও। অনেকে মেনশন দিয়েছে, ধন্যবাদ সবাইকে যারা মেনশন দিয়েছো। যারা মেনশন দাও নাই, যাদের বন্ধু আছে একটু কষ্ট করে মেনশন দিয়ে দাও। দ্রুত ক্লাসটিতে জয়েন হওয়ার জন্য মেনশন দিয়ে দাও সবাইকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে আছে যেটা সাম্প্রতিক তথ্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলোর মানবিক ইউনিটগুলোতে কিন্তু সাম্প্রতিক তথ্য থেকে, সাম্প্রতিক অংশ থেকে দুইটা, তিনটা, চারটা প্রশ্ন হয়ে থাকে। সুতরাং সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সাম্প্রতিক থেকে তোমরা যেগুলো দেখতে পারো সেটা হলো জুলাই বিপ্লব। অর্থাৎ আমরা জানি যে জুলাই বিপ্লবটি হয়েছে 5 আগস্ট এবং তার পূর্ববর্তী এবং পরবর্তী যে ঘটনা সমূহ রয়েছে, এই ঘটনা সমূহ সম্পর্কে তোমাকে সম্যক ধারণা রাখতে হবে। এই ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। তুমি ইউটিউব বা নিউজ পেপার থেকে জুলাই বিপ্লব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী পেয়ে যাবে, এগুলো একটু তোমার পড়তে হবে। এছাড়া দেশের অবকাঠামোগত উন্নয়ন, সাম্প্রতিককালে বাংলাদেশের যে উন্নয়নগুলো হয়েছে, অর্থাৎ তুমি মেগা যে বড় বড় প্রজেক্ট গুলো রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলো বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, অথবা এছাড়াও আরো সাম্প্রতিক যেগুলো রয়েছে এগুলো, এবং এগুলোর মধ্যে যেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করে, যেমন তোমার জাপানের জাইকা, এছাড়া চীনের কোন প্রতিষ্ঠান, রাশিয়ার কোন প্রতিষ্ঠান,
কোন উন্নয়ন প্রকল্পে বা সহযোগিতা করছে, এই বিষয়গুলো সম্পর্কে তোমার একটু সম্যক ধারণা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিভিন্ন পুরস্কার, নোবেল পুরস্কার অথবা 21শে পদক পুরস্কার সহ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের যেই পুরস্কারগুলো রয়েছে, এই পুরস্কারগুলো কে পেয়েছে, কোন বিষয় কে পেয়েছে, হ্যাঁ, এগুলো সম্পর্কে একটু তোমাকে সম্যক ধারণা রাখতে হবে। এরপরে যুদ্ধ বিগ্রহ, দেখো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে প্যালেস্টাইনের যে যুদ্ধ হয়েছিল, তো এই প্যালেস্টাইন ইসরায়েল, এই যুদ্ধগুলো সম্পর্কে তোমাকে একটু সম্যক ধারণা রাখতে হবে। যুদ্ধগুলো কোন কোন দেশে সেটা তো বুঝতে পারতেছি, কোন সময়ে কোন যুদ্ধটা হয়েছে, এখন এই যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতিটা কখন হয়েছে, কোন দেশের মধ্যস্থতায়, কার কোন অঙ্গ বা কোন সংস্থার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে, এগুলো সম্পর্কে একটু তোমাকে সম্যক ধারণা রাখতে হবে। এরপর হলো খেলাধুলা, খেলাধুলার মধ্যে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বিশেষ করে বিপিএল, যেটা সাম্প্রতিক সময় বিপিএল হলো, এই খেলাধুলা টপিকটা সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। আমি পরের স্লাইডে যাওয়ার আগে একটু তোমরা কমেন্ট করে জানাও যে এই পার্টটা তোমরা বুঝতে পারছো কিনা, এবং তোমরা চাইলে এগুলা লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি পরের অংশতে যাওয়ার আগে একটু জানাও যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, এবং তোমরা এটার স্ক্রিনশট বা নোট করছো কিনা একটু কষ্ট করে জানাও যে ক্লিয়ার আছে কিনা, একটু জানাও ভয়েস ক্লিয়ার আছে কিনা, এবং এটার লিখছো বা নোট করছো কিনা বা স্ক্রিনশট নিছো কিনা একটু জানাও। হ্যাঁ, একটু জানাও, তাহলে আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা, তো আমাদের সাম্প্রতিক গেল, এবার আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটাকেই একটু একসাথে দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক থেকে অনেক টপিক আছে, যেটা বাংলাদেশের ওই টপিকটা পড়তে হবে, আন্তর্জাতিকের ওই টপিকটা পড়তে হবে। সো আমরা ওইভাবেই আমাদের আজকে সাজেশনটা সাজিয়েছি। দেখো, বাংলাদেশের তোমার স্থাপত্য ভাস্কর্য, হ্যাঁ, স্থাপত্য ভাস্কর্য গুলা কি, বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং ভাস্কর্যের মধ্যে তুমি বলতে পারো যে যা বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, অমর একুশে, আরো যত ধরনের ভাস্কর্য আছে, এই স্থাপত্য আছে, এগুলো কোথায় অবস্থিত এবং এগুলোর স্থাপত্য শিল্পীকে, হ্যাঁ, এগুলোর উপকারকে, এগুলো কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এগুলো নির্মাণ করা হয়েছিল, স্থাপত্য এবং ভাস্কর্য টপিকটা থেকে এই বিষয়গুলো সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে বিভিন্ন দেশের পার্লামেন্ট ও সংবিধান, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রশ্ন আসে যে তোমার বলবে যে এই পার্লামেন্টটা কোন দেশের, অথবা দেশের নাম দিয়ে বলবে যে এই দেশের পার্লামেন্টের নাম কি, নিচে অপশন দেওয়া থাকবে। অর্থাৎ হয় তোমার দেশ দিয়ে পার্লামেন্ট কোনটা চাবে, অথবা পার্লামেন্টের নাম দিয়ে ওইটা কোন দেশের পার্লামেন্ট ওইটা চাবে। এবং পার্লামেন্ট বা সংসদটা কি এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট, এই সম্পর্কে প্রশ্ন আসে। এই টপিকটা থেকেও বা এই বিষয়টা থেকেও প্রশ্ন আসতে পারে। এরপরে তোমার সংবিধান থেকে তো প্রশ্ন প্রায় আসে। সংবিধানে তোমার অনুচ্ছেদ, একটা বিষয় দিয়ে বলবে যে এই বিষয়টা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ, হ্যাঁ, বা সংবিধানের এত নম্বর অনুচ্ছেদের মূল বিষয়বস্তু কি, এভাবে সংবিধান থেকে তোমার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো জাতিসংঘ, জাতিপুঞ্জ ও বিভিন্ন সংস্থা, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এছাড়া জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংস্থাগুলো রয়েছে, এই অঙ্গ সংস্থাগুলোর তোমার অনেক প্রশ্ন আসতে পারে, অ্যাব্রিভিয়েশন, সংক্ষিপ্ত নাম দিয়ে বলবে যে এটার ফুল মিনিং কি, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা জাতিসংঘের একটা অঙ্গ সংস্থার নাম দিয়ে বলবে যে এই সংস্থাটার সদর দপ্তর কোথায়, হ্যাঁ। তো জাতিসংঘের অঙ্গ সংস্থা থেকে ওইগুলোর সদর দপ্তর সম্পর্কে প্রশ্ন আসতে পারে, এবং ওই অঙ্গ সংস্থাগুলো কোনটা কত সালে গঠন করা হয়েছিল, এই সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এছাড়া জাতিসংঘের অধিভুক্ত অঙ্গ সংস্থা ছাড়াও আরো বিভিন্ন সংস্থা আছে তোমার, আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে সংস্থা, আন্তর্জাতিক সংস্থার মধ্যে আছে তোমার ন্যাটো সহ আরো যে আন্তর্জাতিক সংস্থাগুলো আছে,
এছাড়াও বিভিন্ন আঞ্চলিক সংস্থা, তোমার দক্ষিণ এশিয়ার যেটা দক্ষিণ সার্ক, এছাড়া ওআইসি সহ, হ্যাঁ, যে সমস্ত আন্তর্জাতিক বা আঞ্চলিক সংস্থাগুলো রয়েছে এই সংস্থাগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো, নদী, সাগর, উপসাগর, প্রণালী, সীমারেখা, পাহাড়, পর্বত, খাল, হাওর, অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় অংশ থেকেই তোমার বাংলাদেশের নদী বা আন্তর্জাতিক নদী, সাগর, উপসাগর, প্রণালী, সীমারেখা, বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় অংশ থেকেই এই পয়েন্টগুলা বা এই টপিকগুলা, এই পার্টগুলা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপরে বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম, খুবই গুরুত্বপূর্ণ টপিক। এগুলো থেকে প্রশ্ন আসবে যে দেশের নাম দিয়ে বলবে যে এই দেশের রাজধানীর নাম কি, অথবা রাজধানীর নাম দিয়ে বলবে যে এই রাজধানীটা কোন দেশের রাজধানী। একইভাবে মুদ্রা থেকে প্রশ্ন আসতে পারে, যে বলবে যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি, অথবা মুদ্রার নাম দিয়ে বলবে যে এটা কোন দেশের মুদ্রা। এই ধরনের প্রশ্ন আসতে পারে। তো তোমরা বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে ইউনিভার্সিটিতে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই তোমরা কিন্তু সম্যক ধারণা পেয়ে যাবা যে এগুলো থেকে কোন কোন দেশ বা কোন দেশের মুদ্রা, কোন দেশের রাজধানীগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বুঝতে পারবা যদি তোমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশের উপজাতি ও আদমশুমারি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখো, উপজাতি এবং আদমশুমারি, এটা থেকে প্রশ্ন প্রায়, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন আসে এটা থেকে। সেটা হলো যে বাংলাদেশের যে উপজাতিগুলো রয়েছে, উপজাতিগুলো কোন উপজাতির অবস্থান কোন জেলায়, এটা থেকে একটা এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে যে এই উপজাতির অবস্থান কোন জেলায়, অথবা এই জেলায় অবস্থিত নিচের কোন উপজেলার কোন উপজাতিটি, অর্থাৎ জেলার নাম দিয়ে বলবে এই জেলায় অবস্থিত উপজাতিটির নাম কি, নিচে চারটা অপশনে চারটা উপজাতির নাম দিয়ে দেবে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এছাড়াও উপজাতি থেকে প্রশ্ন আসতে পারে যে এই উপজাতির উৎসব, যে এই উপজাতির উৎসবের নাম কি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে তোমার আদমশুমারি থেকে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে কত সালে, এবং সর্বশেষ আদমশুমারি হয়েছে কত সালে, এই ধরনের, এবং সর্বশেষ কততম আদমশুমারি হয়েছে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা, গুরুত্বপূর্ণ টপিক। মুক্তিযুদ্ধ থেকে যেগুলা পড়তে হবে সেটা হলো মুক্তিযুদ্ধের 11টা সেক্টর, সেক্টর কমান্ডার, এবং কোন সেক্টর, কোন অঞ্চল বা কোন জায়গায় কত নম্বর সেক্টর ছিল, ওই সেক্টরের কমান্ডারের নাম। এছাড়াও আসতে পারে যে তোমার 7 জন বীর শ্রেষ্ঠ থেকে প্রশ্ন আসতে পারে। মুক্তিযুদ্ধ থেকে আরো যে সকল প্রশ্ন আসতে পারে সেগুলো হলো তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য বা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র, উপন্যাস, গান, কবিতা। হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন মুক্তিযুদ্ধ থেকে বা স্বাধীনতা থেকে আসতে পারে। আচ্ছা, এরপরে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য, বিভিন্ন উপন্যাস, একই কথা যেটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বললাম, ভাষা আন্দোলনের ক্ষেত্রেও একই বিষয়, অর্থাৎ ভাষা আন্দোলন ভিত্তিক তোমার নাটক, উপন্যাস, চলচ্চিত্র, গান, কবিতা, হ্যাঁ, এগুলো আসতে পারে। তারপরে বাংলাদেশের সংবিধান, গুরুত্বপূর্ণ টপিক। সংবিধান একটু আগে বলেছিলাম, সেটা হলো যে সংবিধানের অনুচ্ছেদ, গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদগুলো, যে নারীর অধিকার সহ এই সমস্ত যে গুরুত্বপূর্ণ সংবিধানের যে অনুচ্ছেদগুলি আছে, যে এই বিষয়টা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে, বা এই অনুচ্ছেদে নিচের কোন বিষয়টি উল্লেখ রয়েছে, এই ধরনের প্রশ্ন সংবিধান পাঠ থেকে আসতে পারে। আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করে জানাও সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এবার একটু জানাও, এবং ক্লাসটি শেয়ার করে দাও তোমাদের টাইমলাইনে এবং বন্ধুদের মেনশন করে দাও। আরেকটি বিষয় হলো, তোমরা চাইলে আমাদের যে এখন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, আগামী 1 তারিখ থেকে একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে, অর্থাৎ যে মানবিক যে ইউনিটগুলো, রাজশাহী, চট্টগ্রাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মানবিক যে ইউনিটগুলো, এই ইউনিটগুলোতে তোমরা যারা পরীক্ষা দিবা তারা চাইলে আমাদের এই ব্যাচটিতে যুক্ত হতে পারো। যে এই ব্যাচটি শুরু হতে যাচ্ছে 1 তারিখে, খুবই স্বল্প ফি এর মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এরপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে, ফি নিয়ে যদি সমস্যা থাকে, তোমরা আমাদের পেজে নক দিতে পারো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে যেভাবেই হোক তোমাকে জয়েন করানোর জন্য আমরা চেষ্টা করব। আশা করি
ফির জন্য কারো কোনো অসুবিধা হবে না, কেউ আটকাবে না। তোমরা যারা ভর্তি হতে চাও তোমরা আমাদের পেজে যোগাযোগ করো, এবং আজকের ক্লাসটি দেখে, লাইভ ক্লাসটি দেখে যারা যোগাযোগ করবে, ভর্তি হবে, তাদের জন্য আরো একটা স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের শিল্প, বাংলাদেশের সম্পদ ও শিল্প। হ্যাঁ, বাংলাদেশের যে খনিজ সম্পদ বা যে শিল্প রয়েছে এগুলো থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে। আচ্ছা, জি। আচ্ছা, এরপরে দেখো যে টপিকটা আছে এখানে, প্রাচীন বাংলার ইতিহাস, রাজনৈতিক আন্দোলন, বিভিন্ন শাসনামল, প্রাচীন বাংলার জনপদ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন বাংলার ইতিহাস অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন এবং তারও পূর্ববর্তী যে ইতিহাস রয়েছে, তোমার এই ইতিহাসগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তারপরে যে রাজনৈতিক আন্দোলন, সিপাহী বিদ্রোহ বলি, হ্যাঁ, এছাড়া ভাষা আন্দোলনের পরবর্তী যত আন্দোলন রয়েছে, অর্থাৎ আমাদের প্রাচীন ভারতের যেই আন্দোলনগুলি রয়েছে এগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। তারপরে বিভিন্ন শাসনামল, শাসনামল বলতে তোমার যে মুসলিম শাসনামল হতে পারে, হ্যাঁ হ্যাঁ, মুসলিম শাসনামল হতে পারে, কিংবা যে বড় যে শাসনামলগুলো মৌর্য, পাল, হ্যাঁ, সেন, এই শাসনামলগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তারপরে প্রাচীন বাংলার যে জনপদগুলো রয়েছে, হ্যাঁ, যে গুরুত্বপূর্ণ জনপদগুলো রয়েছে এই জনপদগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে এই জেলাটি বা এই অঞ্চলটি, এই স্থানটি কোন জনপদের অধিভুক্ত ছিল, এই সম্পর্কে তোমার প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য, এবং যদি কোনো ঘটনা থাকে যে ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, তেমনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং ঘটনা সম্পর্কে তোমার সম্যক ধারণা রাখতে হবে। কারণ আমরা দেখি প্রায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই গুরুত্বপূর্ণ টপিক বা ওই বিশ্ববিদ্যালয়ের রিলেটেড দুই একটা প্রশ্ন প্রায় থাকে, দেখা যায়। হ্যাঁ, এটা সম্পর্কে একটু তোমরা আইডিয়া নিয়ে রাখবা। এরপরে বাংলাদেশ পরিচিতি, অবস্থা, আয়তন, সীমানা, আবহাওয়া, জলবায়ু, ছিটমহল ও বিভিন্ন চুক্তি বা বৈঠক। হ্যাঁ, বাংলাদেশ পরিচিতি বলতে বাংলাদেশের বিভিন্ন ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক নাম, প্রাচীন নাম, এগুলো জানতে পারো। তারপরে আয়তন অর্থাৎ বিভিন্ন দ্বীপের আয়তন, হ্যাঁ, এটা জানতে পারো। তারপরে সীমানা, আবহাওয়া, জলবায়ু, ছিটমহল, ছিটমহল বিশেষ করে ছিটমহল চুক্তিগুলা, ভারতের সাথে বাংলাদেশের যে ছিটমহল চুক্তি বিনিময়, হ্যাঁ, এগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপরে বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম, উচ্চতম যা কিছু আছে, শুধু বিশ্বের নয়, বিশ্বের সাথে বাংলাদেশের বৃহত্তম, বলতে বৃহত্তম পাহাড় পর্বত, ক্ষুদ্রতম, দীর্ঘতম, পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম নদী, হ্যাঁ, উচ্চতম পাহাড় পর্বত, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আচ্ছা, এরপরে বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, তাদের আত্মজীবনীমূলক বই, কর্মকাণ্ড এবং উক্তি, এই বিষয়গুলো সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে। তারপরে একটু আগে যেটা আলোচনা করছিলাম সেটা হলো এই যে এটা বিভিন্ন ধরনের পুরস্কার, নোবেল পুরস্কার, 21শে পুরস্কার সহ, 21শে পদক সহ আরো যে সাম্প্রতিক পুরস্কারগুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু তোমার ধারণা থাকতে হবে। তারপরে জাতীয় এবং আন্তর্জাতিক চিত্রকর্ম ও চিত্রশিল্পী, হ্যাঁ, যেমন বাংলাদেশের জয়নুল আবেদিন সহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ চিত্রকর্ম ও চিত্রশিল্পী রয়েছে এগুলো সম্পর্কে একটু, তাদের সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তারপরে বাংলাদেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন দিবস, নারী দিবস, পরিবেশ দিবস, হ্যাঁ, এই জাতীয় যত দিবস আছে, বাংলা জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আচ্ছা, সো আচ্ছা, সো আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং তোমরা এই পার্টটা বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। যে চাইলে তোমরা এগুলো নোট করে রাখতে পারো কিংবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ক্লিয়ার কিনা, আমি নেক্সট স্লাইডে যাব কিনা একটু কমেন্ট করে জানাও।
তো কমেন্ট করে জানাও সবাই। একজন জিজ্ঞেস করছে যে বঙ্গবন্ধু রিলেটেড কোনো ইনফরমেশন পড়তে হবে কিনা। না, এবার বঙ্গবন্ধু রিলেটেড কোনো ইনফরমেশন পড়তে হবে না, না পড়লেও চলবে এবারের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরের পাঠটুকুতে আমরা দেখি বিভিন্ন স্থানের পুরাতন ও বর্তমান নাম, অর্থাৎ বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের জেলাগুলোর, চট্টগ্রাম বলো, সিলেট, হ্যাঁ, তারপরে বরিশাল, এই যে জেলা বা বিভিন্ন জায়গাগুলোর পুরাতন নাম কি ছিল, হ্যাঁ, এই এবং ভৌগোলিক নাম, এগুলো সম্পর্কে একটু জানতে হবে। বোথ বাংলাদেশ এবং আন্তর্জাতিক উভয় অংশেই প্রাচীন নাম, বিভিন্ন জায়গার প্রাচীন নাম সম্পর্কে তোমার সম্যক ধারণা থাকতে হবে। এরপরে যেটা করতে হবে, তোমরা জানো কিনা এই বিষয়টা, বিসিএস এর প্রশ্ন ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা গুচ্ছ এগুলোর মানবিক ইউনিটের জন্য বিসিএস এর প্রশ্ন ব্যাংক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিসিএস এর প্রশ্ন ব্যাংকের বাংলাদেশ ও আন্তর্জাতিক যে বিষয়গুলি আছে এগুলো সমাধান করবা বিগত সালের বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে, কারণ বিগত সালের বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে হুবহু প্রশ্ন কমন পড়ে, ঠিক আছে, এবং ওই প্রশ্ন রিলেটেড বা ওই প্যাটার্নের প্রশ্ন কমন পড়ে। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুমি বিসিএস এর প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটটা কখনো কখনো নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে একটা দুইটা প্রশ্ন থাকে। যদি এই সম্পর্কে তোমার নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে এটা ভালো, তোমার জন্য 1-2 নাম্বার প্লাস পয়েন্ট হবে, কারণ এখান থেকে দু একটা প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, এরপরে ঐতিহাসিক চুক্তিগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা রাখতে হবে। আচ্ছা, এগুলো আচ্ছা, আমরা তারপরে পরের পেজে চলে যাই। আচ্ছা, সো আমাদের সাজেশনমূলক অংশটুকু শেষ হয়েছে, অর্থাৎ যেই টপিকগুলো বললাম আমি এতক্ষণ আলোচনা করলাম, তোমরা এই শেষ সময়ে এসে যদি এই টপিকগুলো একটু ভালোভাবে পড়তে পারো, এটা কিন্তু এনাফ কম্প্রিহেন্সিভ একটা সাজেশন। যদি তোমরা এই টপিকগুলো বিগত সালের প্রশ্নগুলো ওই যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করে যদি এই টপিকগুলো পড়ো ভালোভাবে, যেই সময়টা আছে তোমরা চাইলে এখনো সম্ভব এই টপিকগুলো যদি ভালোভাবে অধ্যয়ন করো তাহলে আশা করি তোমার জন্য যথেষ্ট হবে। যদি ভালোভাবে পড়তে পারো এগুলোই এনাফ, ঠিক আছে। তো আমরা সাজেশনমূলক পার্টটুকু শেষ করলাম। এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো প্রায় তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, দেখো প্রথম প্রশ্নটা দেখো, দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ যে নদীর মোহনায় অবস্থিত, কোন নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত? একটু কমেন্ট করে জানিয়ে দাও, সবাই একটু রেসপন্স করবা, বন্ধুদের মেনশন করে দাও, নিজের ভিডিওটা নিজের টাইমলাইনে, ক্লাসটা নিজের টাইমলাইনে শেয়ার করে দাও। একটু কমেন্ট করে জানাও, উত্তর দাও যে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত। অপশন এ হারিয়াভাঙ্গা, অপশন বি বলেশ্বর, অপশন সি রূপসা, অপশন ডি ভৈরব। তাহলে কি উত্তর হবে একটু কমেন্ট করে জানাও। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত জানাও, একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, সো দক্ষিণ তালপট্টি দ্বীপ হলো তোমার সঠিক উত্তর হলো এ। হ্যাঁ, সঠিক উত্তর এ, হারিয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
হারিয়াভাঙ্গা নদীর তীরে নদীর মোহনায় অবস্থিত। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন প্রায় আসতে পারে যে এই যে হারিয়াভাঙ্গা নদী এটা কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত? তো হারিয়াভাঙ্গা এই নদীটা অবস্থিত তোমার সাতক্ষীরা জেলায়। কোন জেলায়? সাতক্ষীরা জেলায় হারিয়াভাঙ্গা নদীটা অবস্থিত সাতক্ষীরা জেলায়। এটা থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এটা থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? এরকম একটা প্রশ্ন এই টপিকটা থেকে, এই পয়েন্টটা থেকে আসতে পারে যে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? তো দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম হলো পূর্বাশা দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি? পূর্বাশা দ্বীপ। হ্যাঁ, এটাও বিগত সালে দেখা গেছে যে অনেক বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে যে দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি। আচ্ছা, এরপরে 2 নম্বরে দেখো যে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? হ্যাঁ, 1 নম্বরটার অ্যান্সার হাবিবা অ্যান্সার করছে যে হারিয়াভাঙ্গা। হ্যাঁ, হয়েছে, ধন্যবাদ হাবিবাকে, ধন্যবাদ। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখি আমরা যে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? অপশন এ ভোলা, অপশন বি সন্দ্বীপ, অপশন সি কুতুবদিয়া, অপশন ডি সেন্ট মার্টিন। সো যে বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা? একটু দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা, বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? আচ্ছা, হ্যাঁ, বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা, এবং আমরা জানি ভোলা একটি জেলা। তার মানে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা, এবং এছাড়াও ভোলার আরেকটা পরিচয় হলো এটা একটা জেলা। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হলো ভোলা। আচ্ছা, ঠিক আছে। এরপরে 3 নম্বরে দেখি আমরা 3 নম্বর প্রশ্নটা কি যে বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? অপশন এ হাকালুকি হাওর, অপশন বি হাইল হাওর, অপশন সি চলনবিল, নাকি অপশন ডি টাঙ্গুয়ার হাওর? কোনটা সঠিক উত্তর একটু কমেন্ট করে জানিয়ে দাও। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, হ্যাঁ, হাবিবা উত্তর করেছে যে 3-এর অ্যান্সার এ হাকালুকি হাওর। হ্যাঁ, মাহফুজ উত্তর করেছে 3-এর অ্যান্সার এ হাকালুকি হাওর। হ্যাঁ, ধন্যবাদ, তোমাদের উত্তর হয়েছে বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি তাহলে? হাকালুকি হাওর। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হাকালুকি হাওরটি কোথায় অবস্থিত, কোন জেলা অবস্থিত? কোন জেলা অবস্থিত তাহলে? হাকালুকি হাওরটি অবস্থিত হলো সিলেট বিভাগে, সিলেট এবং তোমার মৌলভীবাজার এই 2টি জেলার নিয়ে অবস্থিত। তাহলে হাকালুকি হাওর হলো বৃহত্তম সিলেট বিভাগের সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার মধ্যে অবস্থিত হাকালুকি হাওর। আচ্ছা, ধন্যবাদ। এরপরে দেখি আমরা দেখো 4 নম্বর প্রশ্ন, বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বগুড়া এটা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এ বরেন্দ্র, বি গৌড়, সি হরিকেল, ডি পুন্ড্র। একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে বগুড়া প্রাচীন কোন জনপদের অধিভুক্ত ছিল? অপশন এ বরেন্দ্র, বি গৌড়, সি হরিকেল, ডি পুন্ড্র। আচ্ছা, তাহলে বগুড়া হলো প্রাচীন পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পুন্ড্র। বগুড়া প্রাচীন পুন্ড্র জনপদের অধিভুক্ত ছিল। একটা বিষয় এখানে সেটা হলো যে তোমাদের এই যে জনপদ, প্রাচীন যে জনপদ গুলো, এগুলো সম্পর্কে কিন্তু সম্যক ধারণা রাখতে হবে। আমরা জানি জনপদ টোটাল কয়টা? সর্বমোট জনপদ 16টা।
এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো 9টা জনপদ। 9টা জনপদ কি কি? বরেন্দ্র, পুন্ড্র, তোমার গৌড়, রাঢ়, বঙ্গ, কামরূপ, হরিকেল, সমতট এবং চন্দ্রদ্বীপ। এই গুরুত্বপূর্ণ জনপদগুলো এবং এই জনপদগুলোর অন্তর্ভুক্ত জেলা, অর্থাৎ কোন জেলাটি কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এই সম্পর্কে তোমার সম্যক ধারণা রাখতে হবে, কারণ জনপদ থেকে প্রায় প্রশ্ন আসে। সুতরাং তোমার এই গুরুত্বপূর্ণ জনপদগুলো সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। হ্যাঁ, 5 নম্বরে দেখি আমরা যে সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল। 5 নাম্বারটা দেখো যে সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এ বঙ্গ, বি সমতট, সি হরিকেল, ডি পুন্ড্র। তাহলে কিভাবে দ্রুত একটু অ্যান্সার করো যে সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সিলেট বঙ্গ, সমতট, হরিকেল, পুন্ড্র। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের 5-এর অ্যান্সার হবে সিলেট হলো প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। তাহলে সিলেট হলো প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত। সিলেট প্রাচীন হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, এরপরে চলে যাই আমরা 6 নম্বরটা দেখি যে বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? সোনারগাঁও, বি রামপাল, সি বিক্রমপুর নাকি ডি পুন্ড্র। সঠিক উত্তর কি হবে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। কি হবে সঠিক উত্তর? হ্যাঁ, আচ্ছা, 6-এর অ্যান্সার কি হবে? বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? সোনারগাঁও, রামপাল, বিক্রমপুর, পুন্ড্র। কোনটা হবে সঠিক উত্তর একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। বাংলাদেশের প্রাচীনতম শহর, আচ্ছা হ্যাঁ, বাংলাদেশের প্রাচীনতম শহর হলো পুন্ড্র। হ্যাঁ, বাংলাদেশের প্রাচীনতম শহর তাহলে কোনটি? পুন্ড্র। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 7 নম্বর প্রশ্নটা দেখি যে পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলে স্থাপত্য কীর্তির নিদর্শন? পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? এ মৌর্য, বি পাল, সি গুপ্ত, ডি চন্দ্র। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 7 নম্বরের অ্যান্সার কি হবে বলো? পাহাড়পুরের সোমপুর মহাবিহার বাংলার কোন শাসনামলের স্থাপত্য কীর্তির নিদর্শন? মৌর্য, পাল, গুপ্ত, চন্দ্র। কোনটা হবে সঠিক উত্তর তাহলে? আচ্ছা, তাহলে এটা সঠিক উত্তর হবে কি? পাল। পাহাড়পুরের সোমপুর মহাবিহার পাল আমলের বা পাল শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন। আচ্ছা আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 8 নম্বর প্রশ্নটা দেখি যে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে? নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? এ ধর্মপাল, এ গোপাল, বি ধর্মপাল, সি মহিপাল নাকি ডি বিগ্রহপাল। কি হবে? 8-এর উত্তর দাও যে নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর কোনটা হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসরাত জাহান উর্মি উত্তর করেছে 8-এর খ ধর্মপাল। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হলো ধর্মপাল। তোমার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা হ্যাঁ, মাহফুজ কমেন্ট করেছে যে 8-এর বি ধর্মপাল। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। এখানে একটা বিষয় যেটা জানতে হবে সেটা হলো যে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা কে? গোপাল। আর ধর্মপাল কে তাহলে? ধর্মপাল হলো পাল বংশের শ্রেষ্ঠ শাসক বা পাল বংশের শ্রেষ্ঠ রাজা। তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা হলো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। আর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রাজা কে? শ্রেষ্ঠ রাজা হলো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পাল বংশের শেষ রাজা কে? যদি প্রশ্ন আসে যে পাল বংশের শেষ রাজা কে? পাল বংশের শেষ রাজা হলো মদন পাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? মদন পাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল এবং পাল বংশের শেষ রাজা হলো মদন পাল। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে। এরপরে দেখি আমরা 9 নম্বর প্রশ্নটা দেখি যে কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মোহাম্মদ বিন কাসেম, নাকি সম্রাট শাহজাহান, নাকি সম্রাট আকবর, নাকি কোনটি সঠিক নয়? কোনটি উত্তর হবে একটু কমেন্ট করে জানাও যে কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন। 9 এর অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, কি হবে 9 এর অ্যান্সার? কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? হ্যাঁ, না, 9 এর অ্যান্সার কি হবে? 9 এর সঠিক অ্যান্সার এখানে দেওয়া নাই, উত্তর ডি। কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? ইবনে বতুতা ভারতে এসেছিলেন কার আমলে? মোহাম্মদ বিন তুগলক। কার আমলে? মোহাম্মদ মোহাম্মদ বিন তুগলক। আচ্ছা, তাহলে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা ভারতে এসেছিলেন। মোহাম্মদ বিন তুগলক কে ছিলেন? তিনি ছিলেন দিল্লির সুলতান। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা ভারতে এসেছিলেন। কখন এসেছিলেন এই প্রশ্নটা আসতে পারে। তাহলে কখন এসেছিলেন? 1333 সালে। 1333 সালে মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবনে বতুতা ভারতে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 10 নম্বর প্রশ্নটা দেখি যে বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? অপশন এ গৌড়, অপশন বি বঙ্গ, অপশন সি হরিকেল, অপশন ডি পুণ্ড্রনগর। তাহলে 10 এর উত্তর কোনটা হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও দ্রুত, যে বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? অপশন এ গৌড়, অপশন বি বঙ্গ, অপশন সি হরিকেল, নাকি অপশন ডি পুণ্ড্রনগর। কোনটা সঠিক উত্তর হবে একটু দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, So, তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন হতে চাও, আমাদের যে ব্যাচটি অর্থাৎ 1 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অর্থাৎ 3টা সাবজেক্টই কিন্তু আমাদের এই ব্যাচটিতে থাকবে। সো তোমরা চাইলে অতি দ্রুত আমাদের এই ব্যাচটিতে জয়েন হতে পারো। ব্যাচ খুব সীমিত ফি নিয়ে আমাদের ব্যাচটি শুরু হতে যাচ্ছে। তারপরেও যদি কারো আর্থিক সমস্যা থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাসের পর যারা জয়েন হবা, আমাদের ব্যাচটিতে জয়েন হবা, তাদের জন্য আরেকটা স্পেশাল ডিসকাউন্ট ইনশাল্লাহ থাকবে। তো তোমরা দ্রুত যোগাযোগ করো। আচ্ছা, হ্যাঁ, 10 এর অ্যান্সার করেছো কে? 10 এর মাহফুজ, সুমন, সাবরিনা, প্রতাপ উত্তর করেছে 10 এর সি, বাংলায় মৌর্য গুপ্ত বংশের রাজধানী হরিকেল। কোনটা বলো? না, বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? গৌড়, বঙ্গ, হরিকেল, পুণ্ড্রনগর। কোনটা হবে? উত্তর হবে ডি পুণ্ড্রনগর। হ্যাঁ, উত্তর কোনটা হবে? ডি হবে পুণ্ড্রনগর। বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর। বাংলায় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী ছিল পুণ্ড্রনগর। ঠিক আছে, এটা হবে সঠিক উত্তর। আচ্ছা, এরপরে দেখো, মাৎসন্য ন্যায় বলতে কি বোঝায়? মাৎসন্য ন্যায়, হ্যাঁ, মাৎসন্য ন্যায়, মাৎসন্য ন্যায় বলতে বোঝায় কি? মাছ ধরার জাল, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। এটা চলে আসছে। আচ্ছা, কোনটা হবে সঠিক উত্তর? মাৎসন্য ন্যায় বলতে কি বোঝায়? মাছ ধরার জাল, নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাকি আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। কোনটি সঠিক উত্তর হবে? 11 সঠিক উত্তর কোনটি হবে? দ্রুত কমেন্ট করে জানাও যে মাৎসন্য ন্যায় বলতে কি বোঝায়? মাছ ধরার জাল, ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। 11 ঘ। নিশি উত্তর করেছে 11 ঘ। হ্যাঁ, নিশি উত্তর করেছে 11 ঘ। তোমার উত্তরটি সঠিক হয়েছে। মাৎসন্য ন্যায় বলতে বোঝায় আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যাই আমরা। আচ্ছা,
এরপরে 12 নম্বর দেখি, রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? জরথুস্ত্র, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই। তাহলে রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? 12 নম্বরের উত্তর কি হবে? জরথুস্ত্র, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, বাহাই। রাজা কনিষ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? 12 উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? কমেন্ট করে জানাও দ্রুত। কি হবে? আচ্ছা, তাহলে রাজা কনিষ্ক ছিলেন মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী। কোন ধর্ম? বৌদ্ধ ধর্ম। রাজা কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কনিষ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? কনিষ্ক ছিলেন কোন রাজবংশের রাজা? কনিষ্ক ছিলেন কুষাণ রাজবংশের রাজা। কুষাণ রাজবংশের রাজা, এবং তিনি ছিলেন কুষাণ রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা। কুষাণ রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কে? কনিষ্ক। কুষাণ রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজা কনিষ্ক। আচ্ছা, তাহলে এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 13 নম্বর প্রশ্নটা দেখো, মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? এ মুলতান, বি রাওয়ার, সি দেবল, ডি অমৃতসর। সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর কোনটা হবে? মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে উপস্থিত হন? এ মুলতান, বি রাওয়ার, সি দেবল, ডি অমৃতসর। কোনটা হবে সঠিক উত্তর? 13 সঠিক উত্তর কোনটা হবে? হ্যাঁ, তাহলে 13 সঠিক উত্তর হবে দেবল, অপশন সি। মোহাম্মদ বিন কাসেম সর্বপ্রথম সিন্ধুর দেবল শহরে উপস্থিত হন। আচ্ছা, মোহাম্মদ বিন কাসেম সম্পর্কে আরো যে তথ্যগুলো জেনে রাখতে হবে সেটা হলো যে মোহাম্মদ বিন কাসেম কত সালে সিন্ধু বিজয় করেন? মোহাম্মদ বিন কাসেম 712 সালে, কত সালে? 712 সালে সিন্ধু বিজয় করেন, মাত্র 17 বছর বয়সে। মাত্র 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম 712 সালে সিন্ধু বিজয় করেন। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। 14 নম্বর প্রশ্নটা দেখি। 14 নম্বর প্রশ্ন কি বলছে? দিল্লির কোন সম্রাট বাংলা হতে পর্তুগিজদের বিতাড়িত করেন? দিল্লির কোন সম্রাট বাংলা হতে পর্তুগিজদের বিতাড়িত করেন? আকবর, শেরশাহ, জাহাঙ্গীর, বাবর। 14 অ্যান্সার কি হবে? 14। দিল্লির কোন সম্রাট বাংলা হতে পর্তুগিজদের বিতাড়িত করেন? আকবর, শেরশাহ, জাহাঙ্গীর নাকি বাবর? কি হবে সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, তাহলে দিল্লির কোন সম্রাট বাংলা হতে পর্তুগিজদের বিতাড়িত করেন? উত্তর হবে জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর বাংলা হতে পর্তুগিজদের কি করেন? বিতাড়িত করেন। হ্যাঁ, প্রতাপ হালদার উত্তর করেছে 14 সি। হ্যাঁ, জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। আচ্ছা, আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হলো যে সম্রাট আকবর মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট আকবর, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট আকবর। 1526 সালে পানিপথে প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে সম্রাট আকবর দিল্লির মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। 1526 সালে, কত সালে? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করার মাধ্যমে সম্রাট বাবর কি করেন? সম্রাট বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে কি করেন? মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। আচ্ছা, আচ্ছা, এরপরে চলে যাই আমরা 15 নম্বরে চলে যাই। 15 নম্বর,
কে সর্বপ্রথম সংস্কৃত থেকে পার্সি ভাষায় উপনিষদ অনুবাদ করেন? কি হবে? কে সর্বপ্রথম সংস্কৃত থেকে পার্সি ভাষায় উপনিষদ অনুবাদ করেন? এ শাহজাহান, বি দারা শিকো, সি আবুল ফজল, ডি বাহাদুর শাহ। কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? একটু কমেন্ট করে জানাও দ্রুত। 15 সঠিক উত্তর কোনটা হবে? কে সর্বপ্রথম সংস্কৃত থেকে ফার্সি ভাষায় উপনিষদ অনুবাদ করেন? এ শাহজাহান, বি দারা শিকো, সি আবুল ফজল, নাকি ডি বাহাদুর শাহ? 15 সঠিক উত্তর কোনটা হবে? কে সর্বপ্রথম সংস্কৃত থেকে ফার্সি ভাষায় উপনিষদ করেন? 15 সঠিক উত্তর হলো বি। কোনটা? বি, দারা শিকো। দারা শিকো সর্বপ্রথম সংস্কৃত থেকে ফার্সি ভাষায় উপনিষদ অনুবাদ করেন। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। তোমরা যারা আমাদের ব্যাচটিতে যুক্ত হতে চাও, 1 তারিখ থেকে যে ব্যাচটি শুরু হবে, যারা যুক্ত হতে চাও তারা অতি দ্রুত আমাদের বা এখন বা ক্লাসের পরে আমাদের ফেসবুক পেজে সরাসরি মেসেজ দিতে পারো, অথবা নিচে দেওয়া আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, যোগাযোগ করতে পারো। হ্যাঁ, সরাসরি আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আচ্ছা, তারপরে 16 নম্বর দেখি, বাংলাদেশে নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? প্রশ্নটা একটু ভুল হয়েছে। 1858, 1856, 1860, 1862। কত সালে নীল বিদ্রোহের অবসান হয়? নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? বাংলাদেশ হবে না, এটা নীল বিদ্রোহের অবসান হয় কত সালে? 1858, 1856, 1860, 1862। নীল বিদ্রোহের অবসান হয় কত সালে তাহলে? একটু কমেন্ট করে জানাও দ্রুত। 16 অ্যান্সার কি হবে? কত সালে নীল বিদ্রোহের অবসান হয়? নীল বিদ্রোহের অবসান, নীল বিদ্রোহ শুরু হয় কত সালে? নীল বিদ্রোহ শুরু হয় 1859 সালে। সূচনা হয় 1859 সালে এবং নীল বিদ্রোহের অবসান ঘটে 1862 সালে। তাহলে নীল বিদ্রোহের সূচনা হয় 1859 সালে, নীল বিদ্রোহের অবসান ঘটে 1862 সালে। হ্যাঁ, রিয়াদ হাসান উত্তর করেছে 16 ডি। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, দেখো 17 নম্বর প্রশ্নটি দেখো, যে ভারতে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয় কত সালে? 1657, 1757, 1857, 1957। কত সালে ভারতে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? কমেন্ট করে জানাও একটু দ্রুত। কত সালে ভারতে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়? 1657, 1757, 1857, নাকি 1957? কত সালে? কমেন্ট করে জানাও দ্রুত। আচ্ছা, সঠিক উত্তর হলো 1857 সালে। 1857 সালে কি হয়? ভারতে সিপাহী বিদ্রোহ হয়। এবং এই সিপাহী বিদ্রোহ কোথায় হয়? ভারতের পশ্চিম বাংলার ব্যারাকপুরে। কার নেতৃত্বে? এখান থেকে প্রশ্ন আসতে পারে যে কার নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়। হ্যাঁ, সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। কার নেতৃত্বে? মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে 1857 সালে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়। 1857 সালে ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ কি হয়? সংগঠিত হয়। এবং তোমরা জানো যে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত পার্ক অবস্থিত কোথায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যে বাহাদুর শাহ পার্ক, ভিক্টোরিয়া পার্ক বলা হয়তো, যেটাকে যে সিপাহী বিদ্রোহের স্মৃতি জড়িত পার্ক, বাহাদুর শাহ পার্ক। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 18 নম্বর প্রশ্নে চলে যাই, নিচের কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কার করেন? আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন। নিচের কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন? কোনটা হবে সঠিক উত্তর? মোহাম্মদ শামসুল আলম, বি ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, সি মোহাম্মদ আব্দুল সালাম, নাকি ডি ডক্টর সাইদা আক্তার? নিচের কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন? কোনটা হবে সঠিক উত্তর? 18 সঠিক উত্তর কোনটা হবে?
শামসুল আলম, ডক্টর মঞ্জুরুল কিবরিয়া, মোহাম্মদ আব্দুল সালাম নাকি ডক্টর সাইদা আক্তার? 18 সঠিক উত্তর কোনটা হবে তাহলে? 18 সঠিক উত্তর হলো মোহাম্মদ শামসুল আলম। নিচের কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সঙ্গে যুক্ত ছিলেন? মোহাম্মদ শামসুল আলম। নিচের কোন ব্যক্তি ইলিশ মাছের জিনোম আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন? মোহাম্মদ শামসুল আলম। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এ কক্সবাজার, বি চাঁদপুর, সি পটুয়াখালী নাকি ডি খুলনা? বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? 19 সঠিক উত্তর কি হবে? একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এ কক্সবাজার, বি চাঁদপুর, সি পটুয়াখালী নাকি ডি খুলনা? মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হ্যাঁ, তাহলে বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র অবস্থিত চাঁদপুর। কোথায় অবস্থিত? চাঁদপুর। বাংলাদেশে মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চাঁদপুর। এই রিলেটেড আরো যে প্রশ্ন আসতে পারে সেটা হলো যে সামুদ্রিক মৎস্য প্রযুক্তি কেন্দ্র, যদি প্রশ্ন থাকে যে সামুদ্রিক প্রশ্ন ও প্রযুক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? সামুদ্রিক, তাহলে উত্তর হবে কক্সবাজার। সামুদ্রিক, সামুদ্রিক মৎস্য সেটা হবে কক্সবাজার। হ্যাঁ, সামুদ্রিক মৎস্য প্রজনন কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। আর যদি প্রশ্ন থাকে যে চিংড়ি গবেষণা কেন্দ্র, চিংড়ি গবেষণা কেন্দ্র, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত বাগেরহাট। চিংড়ি গবেষণা কেন্দ্র অবস্থিত বাগেরহাট। তাহলে মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুর, সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্র কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগেরহাট। আচ্ছা, আর যদি প্রশ্ন আসে যে লোনা পানি কেন্দ্র কোথায় অবস্থিত? লোনা পানি কেন্দ্র, সেক্ষেত্রে উত্তর হবে খুলনা। খুলনা কি? লোনা পানি কেন্দ্র। হ্যাঁ, লোনা পানি কেন্দ্র কোথায় অবস্থিত? খুলনা। আচ্ছা, হ্যাঁ, 19 সুমন মিয়া উত্তর করেছে 19-এর বি চাঁদপুর। হ্যাঁ, বাংলাদেশের মৎস্য গবেষণা কেন্দ্র চাঁদপুর, সামুদ্রিক মৎস্য কক্সবাজার, চিংড়ি গবেষণা কেন্দ্র বাগেরহাট, আর খুলনায় কি? লোনা পানি কেন্দ্র। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 20 নম্বর প্রশ্নে চলে যাই। 20 নম্বর প্রশ্নটা দেখি, ভেনি ভিদি ভিসি, এই উক্তিটি কার? এই উক্তিটি কে করেছেন? ভেনি ভিদি ভিসি উক্তিটি কে করেছেন? আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন নাকি চতুর্দশ লুই? এই উক্তিটি কে করেছেন? একটু কমেন্ট করে জানিয়ে দাও। ভেনি ভিদি ভিসি, ভেনি ভিদি ভিসি মানে কি? আই ক্যাম, আই স, আই কনকোয়ার্ড, অর্থাৎ এলাম, দেখলাম, জয় করলাম। ভেনি ভিডি ভিসি উক্তিটি কে করেছেন? আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন চতুর্থ লুই। কে করেছেন? উত্তর কি হবে? বিশেষ সঠিক উত্তর কি হবে? বিশেষ সঠিক উত্তর হবে বি। তাহলে ভেনি ভিডি ভিসি উক্তিটি করেছেন কে? জুলিয়াস সিজার। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 21 নম্বর প্রশ্নে চলে যাই। লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস। লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? একটু দ্রুত কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়ে দাও যে লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে? সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, পিথাগোরাস। কি হবে? লাইসিয়াম শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা হলো কে? অ্যারিস্টটল। আচ্ছা, অ্যারিস্টটল, এই টপিক বা এই পয়েন্টটা থেকে তোমাদের আরো যে বিষয়টা জানতে হবে যে অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, এটা থেকে প্রশ্ন আসে এরকম যে অ্যারিস্টটলের শিক্ষাগুরু কে ছিলেন, আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন। এটা শর্টকাটে তোমরা এভাবে মনে রাখতে পারো,
স্পা। স্পা মানে কি? এতে সক্রেটিস, পিতে প্লেটো, এতে অ্যারিস্টটল, এতে আলেকজান্ডার। এতে সক্রেটিস, পিতে প্লেটো, এতে অ্যারিস্টটল, এতে আলেকজান্ডার। অর্থাৎ আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল, অ্যারিস্টটলের শিক্ষাগুরু ছিলেন প্লেটো, প্লেটোর শিক্ষাগুরু ছিলেন কে? সক্রেটিস। স্পা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার। হ্যাঁ, এভাবে তোমরা এই টেকনিকের মাধ্যমে এই জিনিসটা মনে রাখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পরের প্রশ্নে চলে যাই আমরা। পরের প্রশ্নটা দেখি কি বলছে, যে 22 নম্বর, পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র কোন বিষয় ভিত্তিক? হ্যাঁ, পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র ও দেয়াল চিত্র কোন বিষয় ভিত্তিক? মহাযুদ্ধ, গণহত্যা, ভূমিকম্প, গৃহযুদ্ধ। সঠিক উত্তর কোনটা হবে? 22-এর সঠিক উত্তর কোনটা হবে? একটু দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র কোন বিষয় ভিত্তিক? মহাযুদ্ধ, গণহত্যা, ভূমিকম্প, গৃহযুদ্ধ। কোনটা সঠিক উত্তর হবে? একটু দ্রুত কমেন্ট করে জানাও। তাহলে পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র কোন বিষয় ভিত্তিক? সঠিক উত্তর হলো ডি। সঠিক উত্তর কি? ডি, গৃহযুদ্ধ। পাবলো পিকাসো অঙ্কিত গুয়ের্নিকা দেয়াল চিত্র হলো একটি গৃহযুদ্ধ বিষয়ক দেয়াল চিত্র। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 23 নম্বর প্রশ্নে চলে যাই, যে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? ইতিহাস, বি ধর্ম, সি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি, নাকি ডি সবগুলো। সঠিক উত্তর কি হবে? একটু কমেন্ট করে জানাও যে ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? এ ইতিহাস, বি ধর্ম, সি প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে অস্বীকৃতি, নাকি ডি সবগুলো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাও, তোমাদের বন্ধুদের মেনশন দাও এবং ক্লাসটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আমাদের ব্যাচে যারা যুক্ত হতে চাও, আমাদের রিস্টার্ট ব্যাচ শুরু হতে যাচ্ছে 1 তারিখ থেকে। যারা যুক্ত হতে চাও আমাদের পেজে সরাসরি মেসেজ দিতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। খুবই স্বল্প ফি এর মাধ্যমে আমরা ভর্তি নিচ্ছি এবং যাদের আর্থিক সমস্যা আছে তারাও আমাদের সাথে শেয়ার করতে পারো, জানাতে পারো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার জন্য। এবং আজকের ক্লাসটির পরে, আজকের ক্লাস দেখে যারা আমাদের ব্যাচে যুক্ত হবে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট থাকছে। তো দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করো। আচ্ছা, তাহলে কোনটা হবে? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্বের মূল কারণ কি? কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ, রিয়াদ হাসান উত্তর করেছে যে সবগুলো। হ্যাঁ, তার মানে প্যালেস্টাইন এবং ইসরায়েল এর এই দুই দেশের দ্বন্দ্বের মূল কারণ কি? ইতিহাস, ধর্ম, হ্যাঁ, এবং প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্বীকৃতি। এই সবগুলোই প্যালেস্টাইন এবং ইসরায়েল দ্বন্দ্বের মূল কারণ। আচ্ছা, ঠিক আছে। এরপরের প্রশ্নে চলে যাই আমরা। 24 নম্বর প্রশ্নে চলে যাই। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? গুপ্ত সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, নাকি কুশ সভ্যতা। তাহলে 24-এর সঠিক উত্তর কোনটি হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? গুপ্ত সভ্যতা, সিন্ধু সভ্যতা, আর্য সভ্যতা, কুশ সভ্যতা কোনটি? তাহলে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা হলো কুশ সভ্যতা। দুঃখিত, দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। উত্তর হবে বি। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশন বি, সিন্ধু সভ্যতা। দক্ষিণ এশিয়ার প্রাচীনতম সভ্যতা হলো সিন্ধু সভ্যতা। আচ্ছা, হ্যাঁ, সাবরিনা কমেন্ট করেছে 24-এর বি, সিন্ধু সভ্যতা। হ্যাঁ, তোমার উত্তরটি সঠিক হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, 25 নম্বর প্রশ্নটা দেখি, যে প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? অপশন এ ভূমধ্য সাগর, অপশন বি ক্যাম্পিয়ন সাগর, অপশন সি বাল্টিক সাগর, নাকি অপশন ডি লোহিত সাগর। কোন সাগর?
প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? 25 সঠিক উত্তর কোনটা হবে? প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? ভূমধ্যসাগর, ক্যাম্পিন সাগর, বাল্টিক সাগর নাকি লোহিত সাগর? কোনটা সঠিক উত্তর হবে? হুম 25 সঠিক উত্তর হবে কোনটা? এ, ভূমধ্যসাগর। প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল কোন সাগরকে কেন্দ্র করে? অপশন এ, ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরকে কেন্দ্র করে প্রাচীন গ্রিক সভ্যতা গড়ে উঠেছিল। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখি যে সর্বপ্রথম পত্রিকা প্রচলন হয় কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতায়, ব্যাবিলনীয় সভ্যতায়, ক্যালোডীয় সভ্যতায় নাকি মিশরীয় সভ্যতায়? তাহলে 26-এর সঠিক উত্তর কোনটি হবে? সর্বপ্রথম পত্রিকা প্রচলন হয় কোন সভ্যতায়? সর্বপ্রথম পত্রিকা প্রচলন হয় কোন সভ্যতায়? সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, ক্যালোডীয় সভ্যতা নাকি মিশরীয় সভ্যতায়? কোন সভ্যতায় সর্বপ্রথম পত্রিকা প্রচলন হয়? একটু কমেন্ট করে দ্রুত জানিয়ে দাও। কোনটা হবে? 26-এর সঠিক উত্তর কোনটা হবে? সর্বপ্রথম পত্রিকা প্রচলন হয় কোন সভ্যতায়? সঠিক উত্তর হবে মিশরীয় সভ্যতায়। সর্বপ্রথম মিশরীয় সভ্যতায় পত্রিকা প্রচলন হয়। আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাই আমরা। 27 নম্বর প্রশ্নটি দেখি যে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 24 অক্টোবর 1945, 10 ডিসেম্বর 1945, 24 অক্টোবর 1948 নাকি 10 ডিসেম্বর 1948? কোনটি সঠিক উত্তর হবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও। কোনটি সঠিক উত্তর হবে? যে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 24 অক্টোবর 1945, 10 ডিসেম্বর 1945 নাকি 24 অক্টোবর 1948 নাকি 10 ডিসেম্বর 1948? 27-এর সঠিক উত্তর কোনটি হবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তাহলে সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় 10 ডিসেম্বর 1948 সালে। সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় 10 ডিসেম্বর 1948 সালে। উত্তর হবে, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে ডি। আচ্ছা, এরপরে চলে যাই আমরা। দেখি 28 নম্বরটা। এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড নাকি সাস্টেইন ডেভেলপমেন্ট গোল্ড নাকি সোল ডেভেলপমেন্ট গোল্ড নাকি শর্ট ডেভেলপমেন্ট গোল্ড? তাহলে এসডিজি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর কোনটি হবে? একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এসডিজি এর পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল, সোল ডেভেলপমেন্ট গোল্ড নাকি শর্ট ডেভেলপমেন্ট গোল? কোনটি সঠিক উত্তর হবে? হ্যাঁ, তাহলে এসডিজি এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সংক্ষেপে কি? এসডিজি। পূর্ণরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে যে এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? তাহলে এসডিজি এর লক্ষ্যমাত্রা হলো 17টি। কয়টি? এসডিজি এর লক্ষ্যমাত্রা হলো 17টি। তাহলে এসডিজি হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা গৃহীত হয়েছে বা গ্রহণ করা হয়েছে, নেওয়া হয়েছে 2016 সালে। অর্থাৎ এটার মেয়াদকাল হলো 2016 থেকে 2030 সাল। হ্যাঁ, তাহলে এসডিজি এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটা গৃহীত হয়েছে 2016 সালে। 2016 থেকে 30 সাল পর্যন্ত এটা সময়সীমা এবং এর লক্ষ্যমাত্রা হলো 17টি। তাহলে এসডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। কত সালে নেওয়া হয়েছে? 2016 থেকে 30 সাল পর্যন্ত এর সময়সীমা। পূর্ণরূপ কি? এসডিজি এর পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। আচ্ছা,
ঠিক আছে, আজকে তোমাদের এতটুকুই। সো তোমাদের সময়, আমাদের ভর্তি পরীক্ষা খুব কাছাকাছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। সো তোমরা দেরি না করে এই যে অল্প কিছু সময় আছে তোমাদের প্রিপারেশনকে কন্টিনিউ করে যাও। যে টপিকগুলো তোমাদেরকে দিয়েছি সাজেশনমূলক, এগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা নাও। আশা করি খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে যদি এগুলো সম্পর্কে একটু সম্যক ধারণা নিতে পারো। এছাড়াও তোমরা তোমাদের প্রস্তুতিকে আরো বেশি বেগবান করতে চাইলে আমাদের ব্যাচটিতে জয়েন হতে পারো। আমাদের রেস্টার্ট ব্যাচ এটা শুরু হতে যাচ্ছে 30 তারিখ, যেটা বললাম যে খুবই স্বল্প ফির মাধ্যমে তোমাদের এই ব্যাচটিতে সংযুক্ত করা হবে। যারা যুক্ত হতে চাও অতি দ্রুত আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।